হাই বিয়ার্স, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আজ আমার অনলাইনে প্রথম ক্লাস। তো সকালে তো তোমাদের বলেই দিয়েছি আমার আজকে কোন বিষয়ের উপর এবং কোন চ্যাপ্টার করাবো। তারপরেও বলে দিই, আজকে হিসাব বিজ্ঞান করাবো নবম শ্রেণীর। তো সেটা হবে লেনদেন থেকে। কিন্তু এই লেনদেনটা কোথা থেকে এসেছে বা এই লেনদেন কোন বিষয়ের সেটা আমাদের জানতে হবে। যেহেতু এই লেনদেনটা হিসাব বিজ্ঞানের অংশ, তাহলে আমরা হিসাব বিজ্ঞানের সংক্ষেপে একটু সংজ্ঞা জানা প্রয়োজন। কারণ কোনো কিছুর মূল জিনিসটা না জানলে সেটার ভিতরে কী আছে সেটা জানা যায় না। তো হিসাব বিজ্ঞান কি তোমরা কি জানো? আশা করি যেহেতু তোমরা অনেক দিন, প্রায় শেষ, এবছরের শেষ পর্যায়ে এসে পড়েছ, তো অবশ্যই তোমরা জানো হিসাব বিজ্ঞান কি। তারপর আমি তোমাদের সুবিধার্থে একটু সংজ্ঞাটা সংক্ষেপে বলি। হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে চিহ্নিত, লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। তার মানে তোমরা কি বুঝতে পারলা? হিসাব বিজ্ঞান মাধ্যমে ঘটনাসমূহ হিসাবের বইতে চিহ্নিত করতে হবে, তারপরে লিপিবদ্ধ করতে হবে, চিহ্নিত করার পরে লিপিবদ্ধ করতে হবে। হ্যাঁ, এটা কি তোমরা পরবর্তী অধ্যায়ে জানতে পারবা, লিপিবদ্ধ কি, চিহ্নিতকরণ কি, বিশ্লেষণকরণ কি। এর মাধ্যমে একটা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানই বলো না কেন, নির্দিষ্ট প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকে যে বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থাটা কি সেটাও জানতে চায়। তো আমরা প্রথমে যেহেতু লেনদেন নিয়ে আলোচনা করছি, লেনদেন নিয়ে আলোচনা করবো বলছি, এই জন্যে আমরা আজকের আলোচ্য বিষয় রাখি লেনদেন। যেটা হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ প্রতিটি প্রতিষ্ঠানই শুরু হয় লেনদেন দ্বারা। যত যাবতীয় হিসাব সব কিছু শুরু হয় লেনদেন দ্বারা। যেহেতু আমাদের আলোচ্য বিষয় লেনদেন, তাহলে এই লেন এবং দেন এটা তোমাদের জানতে হবে। লেন এবং দেন এটার দুইটি শব্দ, এর আবেদনিক অর্থ হচ্ছে দেওয়া নেওয়া, আদান প্রদান, গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক। তাহলে তোমাদেরকে প্রথমে লেনদেনের আবেদনিক অর্থটা জানিয়ে পড়লাম। এখন লেনদেন কাকে বলে সেটা জানলে তোমরা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো লেনদেন হলো অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত সেবা বা আদান প্রদানকে লেনদেন বলে। তোমরা ক্লিয়ার? যদি ক্লিয়ার না হও তাহলে আবার বলি, লেনদেন হচ্ছে এমন কিছু ঘটনা যেগুলো অর্থের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে, অর্থাৎ অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা। যেহেতু আমরা হিসাব বিজ্ঞান করতেছি, হিসাব বিজ্ঞানের মূল হলো ব্যবসা নিয়ে। ব্যবসায়ের পণ্য এটা দুইভাবে করা হয়, একটা হলো কি সেবা দেওয়া, আর একটা হলো পণ্য ক্রয় বিক্রয় করা। যদিও দুইটাই সেবার মধ্যে পড়ে, কিন্তু তোমার একটা হলো উৎপাদনকারী প্রতিষ্ঠান আর একটা হলো সেবাদানকারী প্রতিষ্ঠান, এই ভিত্তিতে দুইটা আলাদা করে দেখা হয়। তো যেহেতু অর্থের অঙ্কে আদান প্রদান করতে হবে লেনদেন হতে হলে, এই জন্য মূল হলো তোমাদের অর্থ সংশ্লিষ্ট ঘটনা থাকতে হবে। তো ঘটনা, যেহেতু ঘটনা এসেই পড়ছে, ঘটনা আবার বিভিন্ন প্রকার হইতেছে। তো আমরা যেহেতু হিসাব বিজ্ঞান নিয়ে করি, এটা আমরা ঘটনাকে
দুই ভাগে ভাগ করবো, একটা হলো আর্থিক ঘটনা আর একটা হলো অনার্থিক ঘটনা। যে অনার্থিক ঘটনা সেটাকে আমরা লেনদেন হিসেবে বিবেচনা আনবো না। তো আরও অনেক কিছু আছে যেগুলো লেনদেন হিসেবে আসে না, আর্থিক থাকা সত্ত্বেও লেনদেন হয় না। এটা জানতে হলে আমাদের আগে বৈশিষ্ট্যগুলো জানতে হবে, কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন নয়। ক্লিয়ার? লেনদেন হতে হলে আগে জানতে হবে কোনগুলো লেনদেন আর কোনগুলো লেনদেন নয়, সেটা বৈশিষ্ট্যের মাধ্যমে জানতে হবে। কারণ যে কোনো জিনিস, যেমন আমরা মানুষ, এটা বৈশিষ্ট্যের মাধ্যমে বোঝা যায়। কারণ বিভিন্ন রকমের মানুষ আছে, বিভিন্ন শ্রেণীর, ঠিক আছে, বিভিন্ন পেশার, যেমন আবার কেউ আছে শিশু, কেউ আছে বৃদ্ধ। তো তাদের এক একটা বৈশিষ্ট্যের কারণে আমরা এভাবে চিহ্নিত করে থাকি। তো লেনদেনের সেম একই বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রথম বৈশিষ্ট্য হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। হ্যাঁ, এটা মূল বৈশিষ্ট্য হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। কারণ যেহেতু লেনদেন হয়, প্রতিষ্ঠানের সকল ঘটনায় এই অর্থের সাথে সংশ্লিষ্ট, অর্থ ছাড়া কোনো ঘটনা ঘটতে পারে না। সেটা লেনদেন হিসেবে, ঘটনা ঘটলেও সেটা লেনদেন হিসেবে, ঘটনা ঘটলেও সেটা লেনদেন হিসেবে আমরা লিপিবদ্ধ করব না। আরেকটা হলো আর্থিক অবস্থার পরিবর্তন। এখন আর্থিক অবস্থার পরিবর্তনটা কি? যেমন তুমি যদি পণ্য ক্রয় করার আগে যে পরিস্থিতি ছিল, ক্রয় করার পরে কি একই পরিস্থিতি থাকবে? কখনই না, সেটা একটু উন্নত হবে। অথবা পণ্য বছর শেষে পণ্য বিক্রি করার পরে তুমি যদি কৌশল অবলম্বন করে বিক্রি করো, অবশ্যই তোমার প্রতিষ্ঠান লাভ হবে। আর যদি কিছু তোমরা নতুন ব্যবসায়ী যদি কৌশল না জানো, তাহলে লোকসান হবে। এখন এই পরিবর্তনটাই হলো তোমার মূল বৈশিষ্ট্য, দ্বিতীয় মূল বৈশিষ্ট্য। সেটা উন্নত এবং অবনতি দুইটাই হতে পারে। বৈশিষ্ট্য ভালো এবং খারাপ মিললেই বৈশিষ্ট্য, মনে রাখবা। ভালো এবং খারাপ এই দুইটা মিলে কি বৈশিষ্ট্য। অর্থাৎ বৈশিষ্ট্যের মধ্যে দুইটা জিনিসই থাকবে। তৃতীয় বৈশিষ্ট্য হলো দ্বৈত সত্তা। যেহেতু হিসাব বিজ্ঞান করতেছি, আমাদের একটু সংক্ষেপে বলে রাখি, হিসাব বিজ্ঞানের আবিষ্কারক বা জনক হলো লুকা ডি পেসুয়েলি। তিনি 1494 সালে, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, 1494 সালে তিনি একটা বই লেখেন। যদিও তার উদ্দেশ্য ছিল হিসাব বিজ্ঞান নিয়ে নয়, তিনি গণিতবিদ। তিনি শুধুমাত্র প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করে দেখলেন যে এক পক্ষ নেয় আরেক পক্ষ প্রদান করে। এর ভিত্তিতে তিনি দুইটা সত্তা বা দ্বৈত সত্তা আবিষ্কার করেন, যেটার নাম হলো ডেবিট এবং ক্রেডিট। আর সেটার নাম দিয়েছে দ্রুতরফা, যেটা পরবর্তী অধ্যায়ে আছে, আমরা জানতে পারবা। তো দ্বৈত সত্তা হলো দুইটি পক্ষ, একটা হলো নিবে আর একটা দিবে, যেটা তোমার লেনদেনের ভিতরে পেয়ে গেছো। ঠিক আছে? দ্বৈত সত্তা মানে কি? দুটি পক্ষ, সহজ জিনিস। তারপরে বৈশিষ্ট্য হলো স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র বোঝায় একটা থেকে আরেকটা আলাদা, এক পক্ষ থেকে আরেক পক্ষ কি আলাদা। কারণ একজনে নিবে আরেকজনে দিবে, এটাই কি দুটি পক্ষ, এক পক্ষ তো নিতে পারে না। যদিও কারবার এবং মালিক দুইটাই কিন্তু আলাদা জিনিস, এটাও দুইটা পক্ষ। কিন্তু তোমরা মনে করো না যে কারবার মালিকই এক পক্ষ আর প্রতিষ্ঠান আরেক পক্ষ, এটা নয়। এটা একই পক্ষ। এই দুই পক্ষ মনে রাখতে হবে, অভ্যন্তরীণ পক্ষ দুইটা মনে রাখতে হবে। আরেকটা হলো দৃশ্যমানতা। হ্যাঁ, আমরা লেনদেন বলতে দৃশ্যমানতা মানে কি, যেটা দেখা যায় সেটাই বুঝবো না। এই লেনদেনের ক্ষেত্রে দৃশ্যমান এবং অদৃশ্যমান দুইটি হতে পারে। যেমন ধরো তোমরা সাধারণত আসবাবপত্র, যেমন চেয়ার টেবিল ব্যবসার জন্য যদি ক্রয় করা হয়, যদি তোমার নির্দিষ্ট মানে কিছু সময়ের পরে ওই জিনিসটা একই রেট বা একই দামে বিক্রি করতে পারবা না, কিছু কম দামে বিক্রি করতে হবে। আর এটাই যেটা কমে গেছে, এটারে ধরা হয় অবশ্যই। আর এই অবস্থা কিন্তু দেখা যায় না, এটাই অদৃশ্যমান। অর্থাৎ লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান দুইটাই হতে পারে। ক্লিয়ার? লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান কি হতে পারে? দুইটাই হতে পারে, মনে রাখতে হবে কিন্তু।
আর একটা হলো ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক ঘটনা হলো অতীতের কোনো ঘটনা যেটা বর্তমানে লিপিবদ্ধ করা হয়। হ্যাঁ, যেমন মনে করো তুমি কারো কাছে তোমার এক মানে মক্কেল বা ক্লায়েন্টের কাছে তুমি পণ্য বিক্রি করলা, সে তোমাকে কিছু টাকা দিবে বলে শুধু ঘুরে আসছে, মানে সময় শুধু চাচ্ছে কিন্তু দিচ্ছে না। এই এই যে টাকাটা তোমার দিবে দিবে বলে তোমাকে ঘুরাচ্ছে কিন্তু দিচ্ছে না, সেটাই তোমার অনাদায়ী পাওনা। আর এই অনাদায়ী পাওনা যখন তোমার একটা ফান্ডে রাখো, সেটা সঞ্চিতিতে ধরা হয়। এই সঞ্চিতিরও তোমার লেনদেন হিসেবেও হয়, কারণ ভবিষ্যৎ লেনদেন হিসেবে চিহ্নিত করা, কারণ ভবিষ্যতে সে টাকা পেতে পারো। ঠিক আছে, অনেক সময় পাওয়া যায় পূর্ব পাওনা বাবদ পাওয়া, যে টাকাটা পাওয়া সেগুলো কিন্তু লেনদেন। সুতরাং অতীতের কোনো ঘটনা বা ঐতিহাসিক কোনো ঘটনা যেটা আর্থিক অবস্থার সাথে সম্পৃক্ত, সেটাও কি লেনদেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সত্যসিদ্ধ নিয়ম হলো হিসাব সমীকরণের উপর প্রভাব। হিসাব সমীকরণের উপর প্রভাব। হিসাব সমীকরণ তুমি যদি দেখো, তোমাদের সামনেই হোয়াইট বোর্ডে আছে হিসাব সমীকরণ, এইটার উপর প্রভাব ফেলতে হবে, কারণ এই হিসাব বিজ্ঞানের সকল অধ্যায় কিন্তু এটা দ্বারাই আবিষ্কার করা, এটা দিয়েই সব করতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা গুড নিউজ দিই, আমি কিন্তু কিছু টেকনিক শিখাই। সেই টেকনিকটা হলো একটা অধ্যায় ভালোভাবে পড়লে, এই যে লেনদেনের অধ্যায়, এটা যদি তোমরা যদি ভালোভাবে পড়ো, পরবর্তী অধ্যায় তোমরা ইনশাল্লাহ আমদানি পারবে। সেটা এই প্রথম অধ্যায়ের জন্য তোমরা কিছু সময় দিতে আমাকে। ঠিক আছে, তো যেহেতু প্রথম দিন করাইতেছে, একটু নিজের ভিতরে ডিপ্রেশন, মানে খুবই একটু কি বলবো, ভয় কাজ করতেছে। কিন্তু তোমরা যদি কমেন্টে ইতিবাচক দাও আর যদি সাহস যোগাও, তাহলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আশা করি তোমরা আমাকে উৎসাহ দিবে যাতে সামনের দিকে এগিয়ে যায়। যেহেতু প্রথম ক্লাস, ভুল ত্রুটি হতেই পারে, কারণ অনেক জানা জিনিস নাও বলতে পারি, আর কথা গুছে নাও বলতে পারি, কারণ প্রথম ক্লাসটা এই জন্য। তো যা হোক, আলোচনায় ফিরে যাই। তো লেনদেনের আমরা কিছু বৈশিষ্ট্য জানলাম, কিন্তু সহজভাবে একটা কথা বলতে পারি, ব্যবসায় কিছু আসলে এবং ব্যবসা থেকে আর্থিক ওই আসা এবং যাওয়া, সেটা কিন্তু আর্থিক কোনো বা অর্থের সাথে কোনো বস্তু, পণ্য, সম্পদ, অর্থ, পণ্য, সম্পদ আসা এবং যাওয়া করলেই সেটা লেনদেন। আসা এবং যাওয়া করলে কি লেনদেন। অর্থের সাথে কিন্তু অর্থের সাথে কোনো কিছু আসা এবং যাওয়া করলে কি লেনদেন। এছাড়া যদি কোনো ব্যক্তিগত কোনো কিছু করে তাহলে লেনদেন না। যেমন তোমার আরেকটা জিনিস, অর্থ নিয়েছো কিন্তু ব্যক্তিগতভাবে, যেমন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়েছ, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ। ব্যাংকে যখন তোমার প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা থাকে, তখন যদি সেটা নাও, সেটা উত্তোলন হিসাব, আর সেটা কিন্তু লেনদেন। কারণ তুমি ব্যবসায়ের টাকা উত্তোলন ব্যাংকে রেখেছ, ব্যাংক থেকে আবার উঠে তোমার ব্যবসায়ের কাজে অথবা ব্যক্তিগত কাজে খাটাতে পারবে, সেটা উত্তোলন করে। কিন্তু ঋণটা যদি তুমি নাও, সেটা তো তুমি ব্যবসায়ের হিসাব থেকে নিবে না, সেটা নেবে কি ব্যাংকের আলাদা একটা হিসাব থেকে। যদিও ব্যাংক থেকে নাও, কিন্তু ওই যে ব্যাংকের তোকে যদি উত্তোলন করে, সেটা প্রতিষ্ঠানের জন্য, আর সেটা তোমার কারবারের নামে একটা হিসাব আছে ওই ব্যাংকে। আর যদি তুমি ব্যাংক থেকে ঋণ নাও, সেটা কিন্তু কারবারের হিসেবে অন্তর্ভুক্ত হবে না, বিদায় সেটাকে লেনদেন হিসেবে অন্তর্ভুক্ত করবে না। কারণ এটা তোমাদের বইতে আছে কিন্তু, ব্যবসায় থেকে মানে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, এই পয়েন্টটা কিন্তু লেনদেন নয়। এখন ক্লিয়ার? ব্যাংক এবং তোমার প্রতিষ্ঠান কিন্তু একটা জিনিস, আসে মানে দুইটাই প্রতিষ্ঠান, কিন্তু তোমার যদি ব্যক্তিগত কাজে তুমি ব্যাংক থেকে ঋণ নাও, সেটা লেনদেন হিসেবে অন্তর্ভুক্ত করবে না। ক্লিয়ার হতে হবে কিন্তু, এটা কিন্তু ব্যতিক্রম একটা রুল। হ্যাঁ, আমি রুল বলছি, কিন্তু হিসাব বিজ্ঞানও কিন্তু রুল অনুসারে হয়। ইংলিশ যেমন রুল অনুসারে আছে, অঙ্কে যেমন সূত্র আছে, অর্থাৎ রুল এবং সূত্র প্রায় সেম, এক একজনে মানে এক একটা জায়গায় এক নিয়মে ব্যবহার করা হয়। তো যদি ভুল হয় ক্ষমা করে দেবা।
হ্যাঁ, এখন যেহেতু আমি মূল কথা লিখি, লেনদেনের মূল বৈশিষ্ট্য, এই সে সমীকরণ, এই সমীকরণটা কি? এ সমান এল প্লাস ই, এ সমান এল প্লাস ই। মুখস্থ রাখতে হবে কিন্তু। হিসাব সমীকরণ, হিসাব বিজ্ঞানের যে একটা সমীকরণ দেওয়া আছে সত্যসিদ্ধ, সেটার নাম কি? এ সমান এল প্লাস ই। এতে কি বোঝায়? অ্যাসেটস, মানে কি সম্পদ। এলতে কি? লাইবিলিটিস। আর এতে কি? ইকুইটি, অর্থাৎ সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এখন মনে রাখবা, সম্পদ সম্পূর্ণটাই যেটা ওটার সমান হবে, যে সমান যেহেতু বলছে, দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে যেটা একা সম্পত্তি, সেটা বুঝতে পারছো? হ্যাঁ, এখন এই সমীকরণে আবার বর্ধিত রূপ আছে, বর্ধিত রূপ। এ আর এল কিন্তু ঠিকই, কিন্তু এটার ভিতরে যে মালিকানা সত্ত্ব আছে ই, যে মালিকানা সত্ত্ব ই আছে, এটারই আবার বর্ধিত রূপ। এটা কি রূপ? বর্ধিত রূপ, এটার বর্ধিত রূপ। সেই বর্ধিত রূপের ভিতরে তোমার কি কি আছে? সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। এখন সি তে কি বোঝায়? ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি? সত্ত্বাধিক, ক্যাপিটাল মানে মূলধন। আর রেভিনিউ, আর তে রেভিনিউ, রেভিনিউ মানে কি? আয়। আর ই এক্স, ই এক্স দ্বারা কি বোঝায়? এক্সপেন্সেস, এক্সপেন্সেস অর্থ কি? ব্যয় বা খরচ। আর দিতে ড্রয়িং, ড্রয়িং অর্থ উত্তোলন, ড্রয়িংস, ড্রয়িংস অর্থ কি? উত্তোলন। অর্থাৎ আমি একটা সহজে বলি, এই মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার বা মালিকের অধিকার, সত্ত্বাধিকারের নাম মালিকানা সত্ত্ব, সত্ত্বাধিকার অথবা মালিকের অধিকার, তিনটা জিনিস মনে রাখতে হবে। এখন এই তিনটা জিনিসকে তুমি সংক্ষেপে মনে রাখার জন্য, মানে মালিকানা সত্ত্ব বোঝায় মূলধনের সাথে আয় যোগ করলে, ব্যয় বিয়োগ করলে, উত্তোলন বিয়োগ করলে। মূলধনের সাথে আয় যোগ, ব্যয় বিয়োগ, উত্তোলন বিয়োগ। তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, যদি দেখে থাকো তাহলে তোমরা খাতা কলম পাশে রাখতে পারো, তাহলে অনেক ভালো হবে তোমাদের জন্য। ঠিক আছে? আমার অঙ্গি ভঙ্গিতে যদি একটু তোমাদের মনে কষ্ট বা খুব খারাপ লাগে, তাহলে একটু দয়া করে ক্ষমা করে দিও। প্রথম প্রথম তো, আস্তে আস্তে ঠিক আছে ইনশাল্লাহ, আশা করি। আর তোমরা উপদেশ দিও যে কি করতে হবে। ঠিক আছে? তো কি বললাম? মালিকানার সাথে সহজে মনে রাখার জিনিসটা কি? মূলধনের সাথে আয় যোগ, ব্যয় বিয়োগ, উত্তোলন বিয়োগ। মূলধনের সাথে আয় যোগ, ব্যয় বিয়োগ, উত্তোলন বিয়োগ। সহজে ফেরে নাও, তাহলে মনে থাকবে। মূলধনের সাথে আয় যোগ, ব্যয় বিয়োগ, উত্তোলন বিয়োগ। কারণ যেহেতু আমরা বাঙালি, বাংলা ভাষায় সহজে মনে রাখতে পারবা। এখন যদি ইংলিশে মনে রাখো তাও ভালো, কারণ সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। কারণ এটা তোমাদের যখন হিসাব সমীকরণের প্রভাব করানো হবে, কিন্তু তোমাদের আছে কিন্তু, সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা দিয়ে করাবো সহজে। কিন্তু তোমাদের এখন যদি মনে থাকে মূলধনের সাথে আয় যোগ, ব্যয় বিয়োগ, উত্তোলন বিয়োগ, এটি করলে তোমরা সহজে করতে পারবে। এখন বিস্তারিত বলে দেবো, তো তোমাদের মেন করার সময় শর্টকাট পড়াবো, কিন্তু সেটাই তোমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন মালিকানা সত্ত্ব কখন বৃদ্ধি পায় এটা কিন্তু তোমাদের জানা দরকার। কারণ যেহেতু তোমরা যে ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রী, তো তোমাদের আগে জানতে হবে একটা প্রতিষ্ঠানের কখন টিকে থাকবে, যখন তোমার মূলধনটা, কার্যকরী মূলধনটা স্ট্রং হবে, সেটাই তোমার টিকে থাকবে। এখন মূলধন স্ট্রং হবে কখন? যখন তোমার এই মালিকানা সত্ত্ব যখন, মালিকানা সত্ত্ব যখন বা কারবারের যে সম্পদ যখন, এটাও কিন্তু কারবারের সম্পদ, যদি এটা দায়ের অংশ, তৃতীয় পক্ষের মালিকের জন্য সম্পদ আর কারবারের নিকট দায়, তারপরে এটা কিন্তু সম্পদ, কারণ এটা ভবিষ্যতের মুনাফা অর্জনের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে? তো এই কথাটা যেহেতু হয়, তাহলে কখন বৃদ্ধি পাবে? যখন তোমার এই যে এই দুটা জিনিস জানলেই হবে। কখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? যখন মূলধন এবং মালিকানা সত্ত্ব বাড়ে, অর্থাৎ কোনো বিনিয়োগ করলে প্রতিষ্ঠানে সেটা মূলধন হিসেবে নিবদ্ধ করতে হয়,
মানে ব্যবসায় মালিক কোনো কিছু ব্যবসায় বিনিয়োগ করলে সেটা মূলধন হিসেবে বিবেচিত করে, আবার কোনো কিছু বিক্রয় বা সেবা প্রদান করলে আয় হিসেবে বিবেচিত করে। এই দুইটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে বা বাড়ায়, আর এই দুইটাই মালিকানা সত্ত্ব হ্রাস করে বা কমায়। ঠিক আছে, এক্স মানে ব্যয় আর ড্রয়িং তো সহজে বোঝা যায়। এই মালিকানা সত্ত্ব বের করতে হলে তোমার মূলধনের সাথে আয় যোগ, যে তার মানে কি এই দুইটা তোমার বৃদ্ধি করে মালিকানা সত্ত্ব। আর এক্স আর ডি এই দুইটা যেহেতু তোমার ব্যয় এবং উত্তোলন, তাহলে কমে যায়, তার মালিকানা সত্ত্ব অবশ্যই হ্রাস পায়। ওই দুইটা মালিকানা সত্ত্ব কমে, ভালোভাবে শিখতে হবে। হুম, এখন লেনদেন নাই কোনগুলো, আগে যদি বলছে আর একটু বলে দেই, কারণ এটা আমার নিজের একটু বানানো জিনিস। কখন বুঝবা এটা লেনদেন নয়, এই ঘটনাটা লেনদেন নয়? কারণ যত অনেক কিছু ঘটনা তোমরা বইতে দেখতে পাও, কোনটা লেনদেন আর কোনটা লেনদেন নয় এটা চিহ্নিত করার জন্য আমি সংক্ষেপে একটা নিয়ম বানাইছি, সেটা একটু তোমরা ভালোভাবে শুনো, আর যদি প্রয়োজনে লিখে রাখতে পারো। দেখা যায় নিয়মটা লিখে রাখো, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারলে ভালো হবে। কারবার ব্যবসায়ী, কারবার বা ব্যবসায়ে, কারবার বা ব্যবসায়ে অর্থ, অর্থ পণ্য সেবা, সেবা আদান প্রদান না করা পর্যন্ত, অর্থাৎ অর্থের সাথে, অর্থের সাথে সংশ্লিষ্ট না হওয়া পর্যন্ত লেনদেন নয়। ক্লিয়ার? এটা তোমরা একটু দেখে নাও। তো লেনদেন অনেকে কমেন্ট করো, কিন্তু আমার মোবাইলটা একটা, সরি তোমাদের কমেন্টের যদি পরে উত্তর দিব যদি সময় পাই, কিন্তু কমেন্ট আমি দেখতে পাই না, সরি। পরে অবশ্যই উত্তর দেবো, তোমরা যা পড়ো দেখো। তো ভালোভাবে দেখো তোমরা এই ঘটনা, এটা প্রয়োজনে স্ক্রিনশট মারতে পারো অথবা লিখে রাখতে পারো, কারণ এটা বইতে সরাসরি পাবে না, যেহেতু আমি একটু টেকনিক অনুসারে এটা মানে আমার পড়াতে পড়াতে অভিজ্ঞতাটা হয়েছে, তো এই জন্য আমি এটা নিজে থেকেই বানিয়েছিলাম। হ্যাঁ, এখন আমি আর কিছু টেকনিক দিব, যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই টেকনিকগুলো খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায় না পরবর্তী অধ্যায়গুলোতেও কাজে লাগবে। যে 12টা অধ্যায় হিসাব বিজ্ঞানের, যে 12টা না ওইটা অধ্যায়, 12টা অধ্যায়, সরি, হ্যাঁ 12টাই ঠিক। তো 12টা অধ্যায়ের ক্ষেত্রে এই কিছু টেকনিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শুধু 3টা টেকনিক। তো তোমাদের সবার লেখা হলে অথবা স্ক্রিনশট মারা হলে একটু সময় দিই লিখে রাখো।
ঠিক আছে, আশা করি সবার লেখা হয়েছে অথবা স্ক্রিনশট মেরে রেখেছো, পরবর্তীতে কাজে লাগবে। আমি এটা মুছে ফেলি, কারণ এখন টেকনিকগুলো তোমরা চাইলে লিখে রাখতে পারো। তো সেটা কি, নাম্বার 1, টেকনিকের বাংলা কৌশল, সেটা তোমরা ভালোই জানো। আর কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাতে পারো। এই তুই একটু কাছে থাক, পরে বাদ দে, তুই একটু কাছে থেকে দেখ কেউ কি কোনো কথা বুঝতে অসুবিধা কিনা, এগুলো যদি বলে আমার বলিস। সরি, টেকনিক 1, টেকনিক টেকনিক 1, আগেও বলছি মালিকানার সাথে কেউ নির্ণয় করে, তবে আমি একটু লিখে রাখি। সত্য, মালিকানা সত্য সমান কেউ বের করবে এটা আর কি, মূলধনের সাথে, মূলধনের সাথে, এটা কিন্তু সব বইতে এভাবে দেওয়া নাই, কিন্তু বইটা তো ভালো, কিন্তু আমার এটা মনে রাখার জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করি। মূলধনের সাথে আয় যোগ ব্যয় বিয়োগ ও মালিক কর্তৃক উত্তোলন বিয়োগ, এটা 1 নম্বর টেকনিক। বুঝছিস, মাঝে মাঝে বসিস আর মাঝে মাঝে দেখিস, সমস্যা নেই। তো এর ফাঁকে একটা কথা বলে রাখি, আমার এই ফেজ যে নামে, এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা যদি পারো সাবস্ক্রাইব করো, কারণ ওইটাতে আমি বেশিরভাগ ভিডিও ওইটাতে আপলোড করব। সেখানে খুবই গুরুত্ব ধারাবাহিকভাবে আপলোড করা হবে, কিন্তু এখানে মাঝে মাঝে লাইভে আসা হবে, কারণ সবসময় আসা তো ঠিক না। এখন যে ক্লাসটা করি পাশে শব্দ দূষণ আছে, তো আর আমি ক্লাসটা ইনশাল্লাহ করতেছে রাত্রে, যাতে সবাই ঘুমিয়ে গেলে শান্ত শিষ্টভাবে ক্লাসটা করতে পারি। তো সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে পাবে তোমরা ইউটিউব চ্যানেলে, যেটা এই নামই, দি অথেন্টিক প্রাইভেট প্রোগ্রাম। ঠিক আছে, তো আরেকটা হলো তোমার 2 নম্বর টেকনিক। এই টেকনিকটা কিন্তু তোমাদের নতুন, কিন্তু তোমাদের খুবই উপকারী হবে এই চ্যাপ্টারও প্লাস পরবর্তী অধ্যায়। এটা আমার টেকনিক নয়, এটা আমার এক সরুদ্দর স্যার, আমি যেই ইন্টার পাস করছি আমাদের যে কলেজ থেকে, সেই স্যার আমার ফেভারিট, একদম ফেভারিট স্যার, খুবই ভালো একজন স্যার, আশিস স্যার আমার ফেভারিট স্যার। কিন্তু স্যারের অনুমতি না নিয়ে এই কথাটা লিখতে, স্যারের প্রতি কৃতজ্ঞ, স্যারকে সরি জানালাম, যদিও স্যার খুশি হবে তবুও জানালাম। আসলে ডেবিট, এটা কিন্তু খুবই কমন একটা জিনিস, আসলে ডেবিট, গেলে ক্রেডিট, ক্রেডিট। কেন এই কথা বললাম, তখনই তোমরা যখন আমি ওই যে অঙ্কে যাব, মেন অঙ্কে, এটা কিন্তু তোমাদের আলোচনা, মেন অঙ্ক না, তখনই বুঝবা এটা কেন বললাম, আসলে ডেবিট গেলে ক্রেডিট। একদম সহজ একটা জিনিস, আসলে ডেবিট গেলে ক্রেডিট, খুব সহজ মনে রাখার জন্য, যে কোনো দফা। টেকনিক নাম্বার 3, প্রতিষ্ঠানে কোনো কিছু আসলে, প্রতিষ্ঠানে কোনো
কিছু আসলে সেটা আগে লিপিবদ্ধ বা ডেবিট হিসাবে ও প্রতিষ্ঠান থেকে কিছু গেলে সেটা পরে বা ক্রেডিট হিসাবে লিপিবদ্ধ করতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো তোমার যখন অঙ্ক করতে যাব তখন কিন্তু এই টেকনিকগুলো কাজে লাগবে সহজে। এখন যেহেতু তোমার আমি প্রথম অধ্যায় দিয়ে অনেক কিছু শেখাই, মানে শেষ দশম অধ্যায় পর্যন্ত এই দ্বিতীয় অধ্যায় দিয়ে লেনদেনের চ্যাপ্টার দিয়ে শেখাই একটা টেকনিক অনুসারে। সেটা তোমার এই টেকনিক না, যেগুলো ডেবিট হবে যেগুলো ক্রেডিট হবে, যদি তোমার টেকনিকের ভিতরে অন্তর্ভুক্ত করি নে, তবুও তোমরা ইচ্ছা করলে টেকনিকে লিখতে পারো, টেকনিক নাম্বার 4 অথবা স্টার চিহ্ন দিয়ে লিখতে পারো। যেগুলো ডেবিট হবে, এটা কিন্তু সাধারণভাবে যেগুলো ডেবিট হয়, সবসময় যেন এগুলো ডেবিট হয় না, সাধারণ নিয়মে যেগুলো ডেবিট হয়। সম্পদ হ্রাস পেলে যেগুলো ক্রেডিট হবে ওগুলো বিপরীত। হ্যাঁ, এটাও ইচ্ছা করলে তোমরা স্ক্রিনশট রাখতে পারো অথবা লিখে রাখতে পারো, খুবই কার্যকরী। তারপরে তোমাদের আরো কিছু আছে, কারণ সহ ব্যাখ্যা। লেনদেনগুলো কারণ সহ ব্যাখ্যা করো, যেটা সমীকরণ বা আধুনিক পদ্ধতিতে। সমীকরণ পদ্ধতির আরেকটা নাম কি? আধুনিক পদ্ধতি। মনে রাখতে হবে, সমীকরণের পদ্ধতির আরেকটা নাম কি? আধুনিক পদ্ধতি। এখন কারণ সহ ব্যাখ্যা বা সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো, সেটা হবে এ সমান এল প্লাস ই এর এ এল ই এ এল ই এর যে কোনো দুইটা হ্রাস অথবা বৃদ্ধি, কমপক্ষে দুইটা। মনে রাখবা, যেহেতু একটা লেনদেন থেকে দুইটা হিসাব হয়, কমপক্ষে দুইটা হিসাব হয় একটা লেনদেন থেকে, একটা ঘটনা থেকে। একটা ঘটনা কি লেনদেন, যে আর্থিক ঘটনা সেটি লেনদেন, তো একটা লেনদেন থেকে দুইটা হিসাব হয়। কয়টা হিসাব? দুইটা। সেটা হয় ডেবিট ক্রেডিট। এখন সেটা যে হিসাব হয় দুইটা, সেটার ভিতরেই যে তিনটা যে হিসাব সমীকরণ আছে না, সম্পদ, দায়, মালিকানা, সত্য,
আর মালিকানা সত্ত্বের ভিতরে কিন্তু আবার ওই 4টা আছে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এগুলো কিন্তু তোমার ওই হিসাবের শ্রেণী। সুতরাং তোমার A = L+E এর মূল যে 3টা সেটা দিয়ে করতে হয় ওই লেনদেনগুলো বিশ্লেষণ বা ব্যাখ্যা। এখন যেহেতু আমরা এত লেনদেন বলি, এই লেনদেনগুলো কিভাবে হয় সেটা তো তোমার জানতে হবে না। সেটা হলো লেনদেনের উৎস। সেটা কি? লেনদেনের উৎস। তো লেনদেনের উৎসগুলো হয় কিসের মাধ্যমে? আবার দলিল পত্রাদির মাধ্যমে। ওই উৎসগুলো পরিপূর্ণতা পায় দলিল পত্রাদি। তো লেনদেনের যে ব্যবসায়িক দলিল সেগুলি কি কি হতে পারে আমি সংক্ষেপে বলে দিই। চালান, ক্যাশ মেমো, ভাউচার, নোট। 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 এটি ব্যবসায়িক দলিল। এখন নোটও 2 প্রকার আছে, ভাউচারও 2 প্রকার আছে, এগুলো মনে রাখতে হবে। নোট হলো 2 প্রকার, কি কি? ডেবিট নোট, ক্রেডিট নোট। ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। ডেবিট নোট, ক্রেডিট নোট। ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। ডেবিট নোট, ক্রেডিট নোট। ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। মনে রাখতে হবে কিন্তু ডেবিট নোট, ক্রেডিট নোট। তোমরা কিন্তু পরে যদি এই ক্লাসটা না বুঝতে পারো তাহলে আমি এটা আপলোড করবো ইউটিউবে, তখন তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আরেকটা জিনিস হলো হিসাব সমীকরণের প্রভাব। এটা কিন্তু অনেকে যারা অঙ্ক করছে তারা দেখে ভয় পেয়ে যায়। আমার যে অভিজ্ঞতা আছে সেটা থেকে বলতেছি, সবাই এক না, কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম যেটা যে সাধারণ সেটাই বলতে হবে। এটা ভয় পেয়ে যায়, কিন্তু আসলে এটা ভয়ের জিনিস না, খুব সিম্পল একটা জিনিস। শুধু একটা টেকনিক জানতে হবে, শুধু টেকনিক জানতে হবে। সেই টেকনিকটার জন্যই আমি এই টেকনিকগুলো লিখে দিয়েছি। হ্যাঁ, আরও সেটা আমি আর বিস্তারিত যখন অঙ্কের মাধ্যমে করেন তখন কীভাবে পানির মতো সহজে যায়, একটা ডায়লগ, পানির মতো সহজে দেবো। এই পানির মতো সহজে কীভাবে সেটা আমি অঙ্কের মাধ্যমে একটা উদাহরণ বা একটা যে কোনো তোমাদের বই থেকেই করবো। আগে ওই বানানোর চেয়ে আগে তোমাদের বইটা শেষ করে ফেলি, তখনই তোমরা কতটা বুঝতে পারবো যে কত সহজে হিসাব বিজ্ঞান করানো যায়। হিসাব বিজ্ঞান আসলে কঠিন না, সবচেয়ে সহজ, শুধু টেকনিকটা জানতে হবে। এই যে হিসাব সমীকরণের প্রভাব, এটা অনেকে দেখে ভয়ই পায়। মনে করি এই ছকটা কীভাবে আঁকবো, এই ছকের ভিতরে এগুলো কীভাবে যোগ হয়, কীভাবে বিয়োগ হয়, এগুলো নিয়ে সবাই মানে দ্বিধাদ্বন্দ্ব থাকে, অথচ এটা একদম সহজ। তো আমরা তো আজকে অনেক আলোচনা করে ফেলছি, আজকে কি অঙ্কেতে যাব? তোমরা বলো অঙ্কেতে যাবো কিনা? আজকে দেখতো কেউ উত্তর দেয় কিনা। কয়জন আছে লাইভে? আচ্ছা ঠিক আছে, আসবে আস্তে আস্তে, সমস্যা নেই, প্রথম দিন তো। যাই হোক, তো আজকে সামগ্রিক তাহলে আলোচনায় থাক, কালকে অথবা পরবর্তী ক্লাসটা তোমাদের জানা দেওয়া হবে। আজকে আলোচনাটাই থাক এই পর্যন্ত। আর আমার এই চ্যানেল, যে ইউটিউব চ্যানেলটা আছে এইটার নামে, সেটা তোমরা একটু সাবস্ক্রাইব করলে অনেক উপকার হবে, কারণ তোমরা পরবর্তীতে জানতে পারবে ধারাবাহিকভাবে। এটা হলো প্রথম ফার্স্ট এপিসোড। সরি, এপিসোডটা যাক, প্রথম পর্ব, বাংলাতে লেখার এই প্রথম পর্ব। পর্ব পর্ব এক। আস্তে আস্তে সবগুলোই পাবে। যাই হোক, নুমোর টুডে, নুমোর টু নাইট। সবাই ভালো থেকো, সবাই এই প্যান্ডামিক সিচুয়েশনে
যে স্বাস্থ্যবিধিটা আছে সেটা মেনে চলো। আর সবাই সবার ধর্ম কর্ম পালন করো। গুড নাইট। ফিনিশ করো।